আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। উন্নয়নশীল ৮ দেশের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা D8 এর ইসরায়েলি হামলায় ১৩,০০০ শিক্ষার্থী নিহত। ইসরায়েল নতুন শর্ত না দিলে গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলছে হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। পশ্চিমাদের ভয়ঙ্কর যুদ্ধের খেলা থেকে কোনোভাবেই রেহাই পাচ্ছে না বিশ্ববাসী। কারো কারো ধারণা বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ফ্রন্টলাইনে ইউক্রেনকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করলেও এর মূলে রয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। তবে তাদের ছাড় দিচ্ছে না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। আঞ্চলিক রাজনীতি থেকে শুরু করে বিশ্ব রাজনীতির মোড় অনেকটা একাই ঘুরিয়ে দিয়েছে রাশিয়ার এই লৌহ মানব। এই অবস্থায় নতুন মাত্রা যুক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভ। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেকটা হঠাৎ করে ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার জোরদার করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে। এর প্রতিক্রিয়ায় উপযুক্ত স্পষ্টভাবে হুমকি দিয়েছে পুতিন প্রশাসন। পাশাপাশি বাইডেন সংঘাত উস্কে দিয়েছে বলে অভিযোগ ক্রেমলিনের। টানটান এই উত্তেজনার মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন ভ্যালারি ঝালোঝালি নামে ইউক্রেনের সাবেক এই শীর্ষ কর্মকর্তা। তিনি দাবি করেছেন চলতি বছরে তৃতীয় বিশ্ব শুরু হয়ে যাবে। কারণ হিসেবে তিনি লিখেছেন, রাশিয়ার মিত্র দেশগুলো ইউক্রেনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া মানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়া। বর্তমানে যুক্তরাজ্য ইউক্রেনের দূত হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা বলেছেন, ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া সেনা এবং চীন সমরাস্ত্র যুক্ত করেছে। ইউক্রেনের সামনে ফ্রন্ট লাইনে রয়েছে উত্তর কোরিয়া সেনারা, পাশাপাশি ইরানি ড্রোন ও বেসামরিক মানুষ হত্যা করছে। ইউক্রেনের মিত্রদের সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার এবং সংঘাতকে দেশের সীমানা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে দেওয়ার প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে ভ্যালেরি ঝালোঝানি। তিনি বলেছেন, ইউক্রেনের ভূখণ্ড এটি এখনো বন্ধ করা সম্ভব, কিন্তু কিছু কারণে মিত্ররা এটি বুঝতে চাচ্ছেন না। উন্নয়নশীল ৮ দেশের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা D8 এর আসন্ন শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মিশর সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাক্কারি মঙ্গলবার তেহরানে নিজেদের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে বলেছে, গত ১১ বছরের মধ্যে এই প্রথম কোনো ইরানি প্রেসিডেন্ট মিশর সফরে যাচ্ছেন। তিনি বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস কারাকচি একটি শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে D8 এর পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের আলাদা সম্মেলনে অংশগ্রহণ করবেন। পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনটি আজ বুধবার আরও পরে অনুষ্ঠিত হবে। ঢাকায় বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার শীর্ষ সম্মেলনের আগে আজকের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক থেকে শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে। D8 এর সদস্য দেশগুলো হচ্ছে ইরান, বাংলাদেশ, তুরস্ক, মিশর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও নাইজেরিয়া। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস D8 সম্মেলনে অংশ নিতে কায়রো সফরে যাবে বলে ঢাকা থেকে পাওয়া খবরে জানা গেছে। এর আগে সর্বশেষ 2013 সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ আহমদিনেজাদ সম্মেলনে অংশগ্রহণ করতে মিশর সফরে গিয়েছিলেন। সম্মেলনে অংশগ্রহন করার পাশাপাশি তিনি মিশরের তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিদের সঙ্গেও কথা বলেছেন। 1979 সালে ইরানের মার্কিন সমর্থিত সাবেক স্বৈরশাসক রেজা আহমেদ উৎখাত করে ইসলামী বিপ্লবী সফর হওয়ার পর 1980 সালে মিশর ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। পাহলভি সরকার উৎখাতের নিন্দা জানিয়েছিল মিশর। এছাড়া ইহুদিবাদী ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে তেল আবিবের সঙ্গে মিশরের কূটনৈতিক সম্পর্ক স্থাপনকেও ভালো চোখে দেখেনি ইরানের বিপ্লবী সরকার। 2011 সালে গণ আন্দোলনের মুখে মিশরের স্বৈরশাসক মুহসি মোবারকের পতনের পর তেহরান কায়রো পরস্পরের ঘনিষ্ঠ হলেও এখনও পর্যন্ত কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করা সম্ভব হয়নি। ইসরায়েলি হামলায় ১৩,০০০ শিক্ষার্থী নিহত। গাজা উপত্যকায় ইসরায়েলের 1 বছরের বেশি সময় ধরে চলা আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফিলিস্তিন। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৪৫,০০০-এর বেশি মানুষ, তাদের বেশিরভাগই নারী ও শিশু। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ১৩,০০০ শিক্ষার্থী রয়েছে। আজ বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় নিহত ১৩,০০০ শিক্ষার্থীর দাপ্তরিক সংখ্যা ১২,৭৯৯ জন। অনেক মরদেহ উদ্ধার সম্ভব হয়নি, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। আহত হয়েছে প্রায় ২০,৯৯৫ শিক্ষার্থী। এছাড়া ৫৯৫ শিক্ষক ও স্কুল প্রশাসন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ৩,৮৫০ জন। শিক্ষা প্রতিষ্ঠানও একই হামলার প্রভাব ভয়াবহ। ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ৪২৫টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে। পশ্চিম
মন্দির থেকে 543 শিক্ষার্থী এবং 550 জন শিক্ষক ও প্রশাসনকে গ্রেপ্তার করা হয়েছে। গাজার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঠিক সংখ্যা জানা যায়নি। আটক ব্যক্তিদের ভবিষ্যৎ অনিশ্চিত। ইসরায়েলের আগ্রাসনের মুখে প্রতিশোধ অব্যাহত রয়েছে। দক্ষিণ গাজায় স্বাধীনতাকামীদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের 2 সেনা নিহত হয়েছে। তাদের মধ্যে একজন ছিলেন ক্যাপ্টেন কমান্ডার মেজর মুকিকো। তিনি নোহাল ব্রিগেডের একটি ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের কর্মকর্তা, অপরজন সেনা সদস্য। ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি হুতি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, প্যালেস্টাইন 2 নামে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করে তারা ইসরায়েলের দিকে আক্রমণ চালাচ্ছে। তবে ইসরায়েল দাবি করেছে ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে প্রবেশের আগেই ধ্বংস করা হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের দীর্ঘমেয়াদী আগ্রাসনে নারী, শিশু, শিক্ষার্থী সহ সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে গেছে। একই সাথে প্রতিরোধ আন্দোলনও বিভিন্ন আঞ্চলিক প্রক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধানের দিকে যেতে না পারলে এই সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েল নতুন শর্ত না দিলে গাজায় যুদ্ধবিরতি সম্ভব বলছে হামাস। ইহুদিবাদে ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনায় নতুন করে কোনো শর্ত আরোপ না করলে তেল আবিবের সঙ্গে বন্দি বিনিময় সম্ভব বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি কাতারের চলমান যুদ্ধবিরতির আলোচনাকে আন্তরিক ও ঐতিহাসিক বলে মন্তব্য করেছে। কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার জন্য একটি ইসরায়েল প্রতিনিধি দোহায় পৌঁছানোর একদিন পর মঙ্গলবার হামাস এক বিবৃতিতে তাদের এই অবস্থান ঘোষণা করেছে। এদিকে কাতারের অনুষ্ঠিতব্য যুদ্ধবিরতির আলোচনায় যোগ দিতে আজ বুধবার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড ক্রোনাবো যাবেন বলে কোনো রিপোর্টে বলা হয়েছে। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল গণহত্যা বন্ধ এবং সেখানে আটক বন্দীদের মুক্ত করার লক্ষ্যে গত কয়েক মাস ধরে পর্দার অন্তরালে যে আলোচনা চলছে তাতে কাতারের পাশাপাশি মধ্যস্থতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিশর। তবে গত বছরের নভেম্বরের দিকে সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত 13 মাসে এই সংক্রান্ত কোনো আলোচনা সফল হয়নি। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসমাইল কাটোজ গত সোমবার বলেছে, গত বছরের নভেম্বর মাসের পর গাজা থেকে পণবন্দীদের মুক্ত করার আলোচনার সফলতার এক কাছাকাছি আরও একদিন গাজা